জানার মাঝে অজানারে করেছি সন্ধান। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশিরবিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর, স্ফুলিঙ্গ, 34। 1, 8404 জিথেল। জানার মাঝে অজানারে করেছি সন্ধান। পৃথিবীর অপার সৌন্দর্যকে দেখা, জানা ও উপভোগের জন্য আমরা অনেক জায়গায় ভ্রমণ করি। নতুনকে জানা আমাদের সারা জীবনের প্রত্যাশা। নতুন নতুন দেশ ও অঞ্চলের প্রাকৃতিক বৈচিত্র্য, মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি সবকিছু দেখে জেনে উপভোগ করার জন্য আমরা দূর দূরান্তে ছুটে যাই। প্রকৃতি ও পরিবেশকে জানার এই ব্যাকুলতার মধ্যে আমাদের চারপাশের জিনিসগুলোর দিকে অনেক সময় দৃষ্টি দেওয়া হয় না, থেকে যায় অজানা। প্রকৃতির রূপ, বৈচিত্র্য ও সৌন্দর্য যেমন সব সময় চোখ মেলে দেখা হয়ে ওঠে না, ঠিক তেমনি আমাদের পাশে বাস করা প্রতিবেশী সম্পর্কে জানা হয়ে ওঠে না। আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে যেমন প্রাকৃতিক পরিবেশ, তেমনি চারপাশে যে মানুষজন রয়েছে তাদের নিয়ে আমাদের সামাজিক পরিবেশ। আমাদের পাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন, ঘর বাড়ি, আচার আচরণ, ভাষা, খাবার, পোশাক পরিচ্ছদ, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উৎসব, রীতিনীতি, শিল্পকলা, চিত্রকলা, সঙ্গীত, নাট্য, নৃত্য, আবৃত্তি প্রভৃতি, সাহিত্য ও ঐতিহ্য ইত্যাদি নিয়ে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি মানুষের দৈনন্দিন জীবন যাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে। এসব বস্তুগত উপাদানের ঘরবাড়ি, আসবাব, পোশাক, তৈজসপত্র, হাতিয়ার ইত্যাদি অন্যতম। শিক্ষাবর্ষ 2024। অবস্তুগত সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতি। যেসব বিষয়ের বস্তুগুণ নেই অথচ আমাদের চিন্তাশীল জীবনযাপনের অংশ, সেটিকে অবস্তুগত সংস্কৃতি বলে। যেমন দর্শন, ধর্ম, ভাষা, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলার বিচিত্র আঙ্গিক, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, ধ্যান ধারণা, সাহিত্য, নীতিবোধ, আইন, প্রথা, অভ্যাস ইত্যাদি। ক, অস, ও। শিক্ষাবর্ষ 2024। খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদানের ধরন শহর এবং গ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের মধ্যেও এসব সাংস্কৃতিক উপাদানের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাই বিশ্ব সংস্কৃতিকে জানতে হলে আগে নিজের সংস্কৃতিকে জানতে হবে। একই দেশের জাতিগোষ্ঠী ভেদে সাংস্কৃতিক ও বৈচিত্র্য সম্পর্কে জানতে হবে। সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও বৈচিত্র্যকে সম্মান জানাতে হবে। গ্রামীণ সংস্কৃতি। জানার মাঝে অজানারে করেছি সন্ধান। নগর সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। 8404 জিতাল। 8, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। নগর সংস্কৃতি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। 8404 জিতাল। 8, শিল্প ও সংস্কৃতি। এবার বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের চারপাশের বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলোর সাহায্যে নিজের এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের এই কাজটার নাম হবে জানার মাঝে অজানারে করেছি সন্ধান। কাজটি করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করার উদ্দেশ্যে আমরা কয়েকটি দল গঠন করব এবং দলের সৃজনশীলতাকে উপস্থাপনের জন্য প্রতিটি দলের একটি শিরোনাম ঠিক করব। দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য, শিল্পকর্ম সৃষ্টির জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করার সময় যেসব বিষয় চিন্তায় রাখতে হবে তা হল, যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি এবং যে স্কুলে পড়ালেখা করছি তার চারপাশটা দেখতে কেমন তা ভালোভাবে অনুসন্ধান করতে হবে।
এলাকার মানুষজনের আচার আচরণ, খাবার, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি এবং আসবাবপত্রের ধরন ও নকশা, বিভিন্ন পেশাসহ দৈনন্দিন জীবন যাপনের সকল বস্তুগত ও অবস্তুগত উপাদান ভালোভাবে অবলোকন করতে হবে। নিজের এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে বসবাসরত বিভিন্ন ধর্মের মানুষ কিভাবে নিজেদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, আশুরা, ঈদে মিলাদুন্নবী, সাসমাইলি, শবে কদর, দুর্গাপূজা, জন্মাষ্টমী, সরস্বতী পূজা, কালী পূজা, রথযাত্রা, দোলযাত্রা, বুদ্ধ পূর্ণিমা, মধু পূর্ণিমা, কঠিন চিবর দান, মাঘী পূর্ণিমা, বড়দিন, ইস্টার সানডে, জন্মদিন, আকিকা, অন্নপ্রাশন, মেলা, গায়েহলুদ, বিয়ের অনুষ্ঠান ইত্যাদি উদযাপন করে এবং সে সময় কি কি আয়োজন থাকে তা পর্যবেক্ষণ করতে হবে। নিজেদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট অনুষ্ঠানের ভিডিও দেখে বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে নিতে হবে। এই সব উৎসবের সময় পোশাকের ধরন, খাবারের আয়োজন, গৃহসজ্জা, এলাকা সজ্জার ধরন এবং উপকরণের ব্যবহার, মেলায় বিক্রি করতে আনা পণ্যের নকশা, ধরন ও উপকরণের ব্যবহার, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশন করা গান, নাচ, অভিনয়সহ সকল পরিবেশনার এবং মঞ্চসজ্জার ধরন ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করে সেসব তথ্য উপাত্ত লিখে নকশায়কে রাখতে হবে। ঈদুল ফিতর 5 দুর্গাপূজা জানার মাঝে অজানারে করেছি সন্ধান। বুদ্ধ পূর্ণিমা, বড়দিন, শিক্ষাবর্ষ 2024 6 দুর্গাপূজা দুর্গাপূজা জানার মাঝে অজানারে করেছি সন্ধান। বুদ্ধ পূর্ণিমা, বড়দিন, শিক্ষাবর্ষ 2024 6 দুর্গাপূজা শিল্প ও সংস্কৃতি। এছাড়া নিজের এলাকায় বিভিন্ন জাতীয় দিবস যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, 15ই আগস্ট জাতীয় শোক দিবস, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস সহ সকল জাতীয় দিবস কিভাবে উদযাপিত হয়, তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে তার বর্ণনা লিখে ছবি এঁকে রাখতে হবে। এলাকায় বর্ষবিদায় এবং বর্ষবরণ, বর্ষা উৎসব, নবান্ন উৎসব, পৌষ মেলা, বসন্ত বরণ সহ সকল উৎসব কিভাবে উদযাপিত হয় তার ধরন, তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে তার বিবরণ লিখে ছবি এঁকে রাখতে হবে। গ্রামের বর্ষবিদায় এবং বর্ষবরণ 8404 জিট। শহরের বর্ষ বিদায় এবং বর্ষবরণ জানার মাঝে অজানারে করেছি সন্ধান। বৈশাখ এসে, বৈশাখ বর্ষবরণ উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবিদায় এবং বর্ষবরণ 88,082 কাল। 8 শিল্প ও সংস্কৃতি। এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাব, নিজের এলাকার সংস্কৃতির এসব বস্তুগত ও অবস্তুগত উপাদানের তথ্য উপাত্তের মধ্য দিয়ে আমরা নিজেদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটা গভীর ধারণা পাব। এবার নিজের অঞ্চলের বাইরে বাকি যে দুটি সাংস্কৃতিক ধরন রয়েছে সে সম্পর্কে আমরা বিভিন্ন উৎস যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদ, প্রামাণ্যচিত্র, ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে সমগ্র দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পাব। তারপর সংস্কৃতির এসব উপাদানকে কাজে লাগিয়ে আমরা সৃষ্টি করব আমাদের সৃজনশীল শিল্পকর্ম। দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব। প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যায় ভাগ হয়ে 8টি দল গঠন করব। নিজেরাই দলগুলোর নাম রাখব। ইমোজি প্রথমে যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি তার অবস্থান কি গ্রামে, শহরে অথবা পার্বত্য এলাকায় তা শনাক্ত করে লিপিবদ্ধ করব। এবার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত উপাদানগুলোকে চিহ্নিত করব এবং একটা তালিকা তৈরি করব। ইমোজি নিজের অঞ্চলটি যদি গ্রামে হয় তবে তা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব।
বাকি দুটি সংস্কৃতি যেমন শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির ধরন সম্পর্কে বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদ, প্রামাণ্যচিত্র, ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে জানব এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করব। ইমোজি নিজের অঞ্চলটি যদি শহরে অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী সংবলিত এলাকায় হয়, তবে উপরের নির্দেশনার মতো নিজের এলাকাটি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব। বাকি দুটি সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করব। ইমোজি নিজের অঞ্চলটির সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সাংস্কৃতিক উপাদানগুলোর তুলনামূলক ছক তৈরি করব। জানার মাঝে অজানাকে করেছি সন্ধান। ছকের সংক্ষিপ্ত উদাহরণ: গ্রাম সংস্কৃতি, নগর সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। নির্ধারিত গ্রামের ঘরবাড়ির ধরন কেমন? নির্ধারিত শহরের ঘরবাড়ির ধরন কেমন? নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘরবাড়ির ধরন কেমন? নির্ধারিত গ্রামের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন? নির্ধারিত শহরের মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন? নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের খাবার এবং পোশাকের ধরন কেমন? নির্ধারিত গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন? নির্ধারিত শহরের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন? নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরন কেমন? নির্ধারিত গ্রামের মানুষের করা চারু ও কারুকলা, নাচ, গান সহ স্থানীয় শিল্পকলার ধরন ও আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন? নির্ধারিত শহরের মানুষের করা চারু ও কারুকলা, নাচ, গান সহ স্থানীয় শিল্পকলার ধরন ও আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন? নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের করা চারু ও কারুকলা, নাচ, গান সহ স্থানীয় শিল্পকলার ধরন, আয়োজিত অনুষ্ঠান বা পরিবেশনার ধরন কেমন? ও নির্ধারিত গ্রামে আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবরণ আয়োজনের ধরন কেমন? নির্ধারিত শহরে আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবর্ণন আয়োজনের ধরন কেমন? নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়োজিত বর্ষবিদায় এবং বর্ষবর্ণন আয়োজনের ধরন কেমন? নির্ধারিত গ্রামের উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ। নির্ধারিত শহরে উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ। নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর উল্লেখযোগ্য মেলা বা উৎসবের বিবরণ। নির্ধারিত গ্রামে জাতীয় দিবসগুলো পালনের আয়োজনের ধরন কেমন? নির্ধারিত শহরে জাতীয় দিবসগুলো পালনের আয়োজনের ধরন কেমন? 10. নির্ধারিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতীয় দিবসগুলো পালনের আয়োজনের ধরন কেমন? শিল্প ও সংস্কৃতি। উপরের নমুনা ছকের মতো করে আমরা আমাদের প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজটি সম্পন্ন করব। ইমোজি এবার দলের প্রত্যেক সদস্যের তৈরি করা ছকগুলোর তথ্য উপাত্তগুলো পরস্পরের সঙ্গে মিলাব। ইমোজি সবার তথ্যগুলো থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্তগুলো নিয়ে দলের প্রদর্শনী এবং পরিবেশনার একটা থিম বা বিষয় ঠিক করব। বিষয়টি তুলে ধরার লক্ষ্যে প্রতিটি দলের কোন সদস্য কি প্রদর্শন বা পরিবেশন করবে তার তথ্য লিখে একটি পোস্টার তৈরি করব। পোস্টারটি নিজেদের বিষয়ের সঙ্গে মিল রেখে অলঙ্করণ করব এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করব। দলের সদস্যদের মধ্য থেকে আগ্রহী সদস্যরা প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণ করব। আগেই প্রত্যেক সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেব কোন সদস্য কি পরিবেশন বা প্রদর্শন করব। ইমোজি দলের মধ্যে যারা পরিবেশন, প্রদর্শন করবে না তারা আয়োজক, সংগঠকের ভূমিকা পালন করব। যারা দলের সমগ্র আয়োজনটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করব। ইমোজি এবার দলের প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের তৈরি দলীয় বিষয়ের সঙ্গে মিলিয়ে ইচ্ছেমতো মাধ্যমে ছবি এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনে, গান গেয়ে, নাচ করে, অভিনয় বা আবৃত্তির সৃজনশীল উপস্থাপন করব। ইমোজি প্রতিটি দলের পরিবেশনার পরে নির্দিষ্ট দলের উপস্থাপনা ও প্রদর্শনীর বিষয়ে বাকি দলের সদস্যরা তাদের গঠনমূলক মতামত জানাব।
এভাবে আমরা নিজের অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানব এবং তার আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো রক্ষার চেষ্টা করব। গ্রাম, শহর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে যেমন বৈচিত্র্যপূর্ণ করেছে তার সঙ্গে তৈরি করেছে জাতীয় সাংস্কৃতিক ঐক্য। এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাব। এবার আমরা ছবি আঁকার একটি নিয়মনীতি সম্পর্কে জানব। ছবি আঁকার ভাষায় যাকে বলা হয় ঐক্য, আনিটি। ঐক্য ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবি আঁকার ভাষায় ঐক্য বলে। ছবির উপাদানগুলো হল রেখা, আকৃতি, গড়ন, রং, পরিসর, আলোছায়া, বুনট। ছবি আঁকার নিয়মনীতি অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে যথাযথভাবে ব্যবহারের মধ্য দিয়ে ছবিতে ঐক্য ফুটিয়ে তোলা হয়। 11 জানার মাঝে অজানারে করেছি সন্ধান। প্রাকৃতিক আকৃতি দিয়ে ঐক্য, জ্যামিতিক আকৃতি দিয়ে ঐক্য। 80% রাখতাল। শিল্প ও সংস্কৃতি। সঙ্গীতে স্বরের ঐক্য তৈরির জন্য 7টি শুদ্ধ স্বরের সঙ্গে আরও 4টি কোমল স্বর ও একটি কড়ি স্বর রয়েছে। দুটি পদ্ধতিতে স্বরলিপি লেখা হয়, যেমন ভাতখণ্ডে ও আকারমাত্রিক। আকারমাত্রিক পদ্ধতিতে 7টি শুদ্ধ স্বর লেখা হয় এভাবে: স, র, গ, ম, প, ধ, ন। র, গ, ধ, ন এই 4টি স্বরের আবার কোমল স্বর রয়েছে। কোমল স্বরগুলো লেখার নিয়ম হচ্ছে: র কে লেখা হয় রি, গ কে লেখা হয় জ, ধ কে লেখা হয় দ, ন কে লেখা হয় ন এর মতো করে। ম স্বরের কড়ি স্বর লেখা হয় খা। ভাতখণ্ডে পদ্ধতি সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। শুদ্ধ ও কোমল কড়ি স্বরের ঐক্যের মধ্য দিয়ে তৈরি হয় সুর। তাই সঙ্গীত সাধনার জন্য শুদ্ধ স্বরের পাশাপাশি কোমল ও কড়ি স্বরের আরোহণ অবরোহণ চর্চা করা দরকার। এবার আমার গ এর কোমল স্বর, যাকে সঙ্গীতের ভাষায় লেখা হয় জ, তার সারগাম চর্চা করব। 2 জ স্বরের ব্যবহারে সারগাম চর্চা। আরোহণ স্বর গোপথন্স, অবরোহণ সন্ধমগ্গর্স। শিল্পকলার প্রতিটি শাখায় যেমন বৈচিত্র্য আছে, তার পাশাপাশি আছে ঐক্য। তেমনিভাবে নানা ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের দেশের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। আমরা নিজের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানব এবং সেটিকে ভালোবাসার পাশাপাশি অন্যের সংস্কৃতিকে সম্মান জানাব। এই অধ্যায়ে আমরা যা করব: ইমোজি আমাদের চারপাশে বসবাস করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং সংস্কৃতি নিয়ে ইচ্ছেমতো মাধ্যমে ছবি এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনন করে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব। ইমোজি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন ও ধর্মীয় সম্প্রীতিকে তুলে ধরে বিভিন্ন উৎসবের ছবি ইচ্ছেমতো মাধ্যমে এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনন করে অথবা গান, নাচ, অভিনয়, আবৃত্তি ইত্যাদি শাখার মধ্য থেকে যেকোনো একটি শাখায় অংশগ্রহণের মাধ্যমে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব। ইমোজি বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি, শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজনের রূপকে ইচ্ছেমতো মাধ্যমে এঁকে, নকশা করে, ক্যালিগ্রাফি করে, কোনো কিছু গড়ে বা বুনন করে অথবা গান, নাচ, অভিনয়, আবৃত্তি ইত্যাদি শাখার মধ্য থেকে যেকোনো একটি শাখায় অংশগ্রহণের মাধ্যমে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করব। ইমোজি থিম অনুযায়ী দলের প্রদর্শনী এবং পরিবেশনার সকল আয়োজন সুষ্ঠুভাবে ও পরিকল্পনা অনুসারে করব। ঐক্যের বিষয়বস্তু ভালোভাবে বুঝে পাঠ্যবইয়ে দেওয়া উদাহরণ দেখে অনুশীলন করব। পাঠ্যবইয়ে দেওয়া জ স্বরের ব্যবহারে সারগাম অনুশীলন করব। 13 শিক্ষাবর্ষ 2024। অবাক তাকিয়ে রয়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, দাম দিচ্ছি প্রাণ, লক্ষ কোটি জানা আছে জগৎময়। 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়। সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনীরে। 14 880% লীলাস্ট্রাল। শিল্প ও সংস্কৃতি। দান করিতে লক্ষ, জীবন তুচ্ছ বলে গণিরে। 1857 সালে দাম দিছি ফের জানে মালে, পিছন ফিরে চাইলে পড়ে 100 বছর কথা কয়।
1947 সালের 14ই আগস্ট রাতে রে ব্রিটিশ গিয়া সইপা গেল জল্লাদেরই হাতে রে। তারা মোদের খুন কইরাছে নানা অজুহাতে রে। লক্ষ্য করুন হাসি হাসি, খাইছে গুলি পড়ছে ফাঁসি। তবু না দুঃখিনী বাংলা, তোমার আমার কারো হয় 52তে মুখের ভাষা, কিছি বুকের খুনে। বরকতেরা রক্ত দিছে, বিশ্ব অবাক শোনে। দিছি রক্ত জন্মাব্ধি সাগর সাগর, নদী নদী রক্তে বাংলা লাল কইরাছি, এই কথা তো মিথ্যা নয়। 1971 সালে 25শে মার্চ রাতে সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে। বাপের সামনে বলুক তো ঝুট। 15 পৃথিবী অবাক তাকিয়ে রয়, মেয়ের ইজ্জত হয়নি কি লুট। দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। দাম দিয়েছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছি বীরাঙ্গনা, আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত, এই জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত। 1971 সালে 16ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়। গীতিকার ও সুরকার আব্দুল লতিফ। বাংলার বীর জনতা যুগে যুগে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হয়েছে। ইতিহাস পূর্বকাল থেকে এই ভূখণ্ডের মানুষ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথে অগ্রগামী হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 52র ভাষা আন্দোলন, 62র শিক্ষা আন্দোলন, 66র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে এই দেশের মুক্তিকামী মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে দেশের বীর জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে এই দেশের শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সকল সৃজনশীল মানুষ। এসব সৃষ্টিশীল মানুষ নিজেদের মেধা মননসহ সৃজনশীলতা দিয়ে সকল আন্দোলন সংগ্রামের পথকে করেছে গতিশীল। এবার আমরা ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশের চারু ও কারুশিল্পী, সঙ্গীত শিল্পী, অভিনয় ও নৃত্যশিল্পীদের অবদান সম্পর্কে জানব। 16 সকাল 8টা বেজে 8 মিনিট ইকতাল। শিল্প ও সংস্কৃতি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। চারুশিল্পীদের অবদান। ভারতবর্ষ জুড়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে অবশেষে এল 1947 সাল। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটি নতুন দেশের জন্ম হল, যার একটি ছিল ভারত, অন্যটি পাকিস্তান। তৎকালীন পাকিস্তান দেশটি ছিল দুটি অংশ নিয়ে গঠিত, যার একটি পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ, অন্যটি হল পশ্চিম পাকিস্তান। নতুন সৃষ্ট পূর্ব পাকিস্তানে 1948 সালে প্রতিষ্ঠিত হয় সরকারি চারুকলা ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার সঙ্গে আরও সম্পৃক্ত ছিলেন আনোয়ারুল হক, খাজা শফিক আহমেদ, শফিউদ্দিন আহমেদ, শফিকুল আমিন, কামরুল হাসান প্রমুখ শিল্পী। সরকারি চারুকলা ইনস্টিটিউট পর্যায়ক্রমে পূর্ব পাকিস্তান সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়, বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনুষদ চারুকলা অনুষদ এর পরিচয় লাভ করে। এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকগণ ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সকল জাতীয় আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 880% রিলেটেড শিক্ষাবর্ষ। 17 তাকিয়ে রয়। 1952 সালের ভাষা আন্দোলনে চারুশিল্পীদের অংশগ্রহণ ছিল সক্রিয় এবং ভূমিকা ছিল বলিষ্ঠ। এই সময় শিল্পী মুর্তজা বশির, শিল্পী ইমদাদ হোসেন প্রমুখ শিল্পী ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এরই ধারাবাহিকতায় 1956 সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্য নির্মিত শহীদ মিনারের নকশা প্রণয়ন করেন শিল্পী হামিদুর রহমান ও ভাস্কর নভেরা আহমেদ। 1967 সালে ছায়ানটের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছিল রমনার বটমূলে।
বাঙালি জাতিসত্তার জাগরণে ছায়ানটের এই বর্ষবরণের অনুষ্ঠানের মঞ্চসজ্জা করেছিলেন শিল্পী নিতুন কুণ্ডুসহ কিছু নবীন শিল্পী। চারুশিল্পীদের আয়োজনে 1968 সাল থেকে শহীদ মিনারে অঙ্কন ও লিখনের সমন্বয়ে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শিত হয়েছিল। একই বছর থেকে চারুশিল্পীরা দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার উদ্দেশ্যে শহীদ মিনারের সামনের রাজপথে আলপনা আঁকার রীতি প্রবর্তন করেন। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাবর্ষ 2014-18। পৃথিবী অবাক তাকিয়ে রয়। শিল্প ও সংস্কৃতি। 1968 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু হয় শিল্পী রশিদ চৌধুরী হাত ধরে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পূর্বে চট্টগ্রামে নানা আন্দোলন সংগ্রামের সূচনা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এসব আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। শিল্পী রশিদ চৌধুরী, শিল্পী দেবদাস চক্রবর্তী, শিল্পী মিজানুর রহিম, এছাড়া শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ, শিল্পী শাহ মোহাম্মদ আনসার আলী, শিল্পী এনায়েত হোসেন, শিল্পী সবিহুল আলম প্রমুখ শিল্পীরা যারা সে সময়ে চারুকলা বিভাগের ছাত্র ছিলেন সবাই মিলে লিথোগ্রাফে বা ছাপচিত্রে করা একটি পোর্টফোলিও বা সংকলিত চিত্রমালা প্রকাশ করেন। সে সময় এই পোর্টফোলিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। 1969 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন সহ অনেক শিল্পীর আঁকা প্রতিবাদী চিত্রের প্রদর্শনী হয়েছিল শহীদ মিনারে। গণ অভ্যুত্থানের পটভূমিতে শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন নবী প্রমুখ শিল্পীর পরিকল্পনায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যানার প্রদর্শনীর আয়োজন করা হয়। উত্তাল এই সময়গুলোতে চারুকলার হোস্টেল ছিল রাজনৈতিক পোস্টার ও ফেস্টুন লেখার মূল কেন্দ্রবিন্দু। হোস্টেলবাসী ছাত্রদের সিদ্ধান্তে এ সময় হোস্টেলের ছাদ থেকে একতলা পর্যন্ত বড় মাপের একটি ব্যানার ঝোলানো হয়েছিল। শিল্প সমালোচক আবুল মনসুরের রচিত "স্বাধীনতা আমার স্বপ্ন, ঐক্য আমার শক্তি, মুক্তি আমার লক্ষ্য" কথাটি ব্যানারে লেখা হয়েছিল। তাছাড়া এ সময় শিল্পী রফিকুন নবীর উদ্যোগ, সম্পাদনা ও অলঙ্করণে প্রকাশিত হয়েছিল 69-এর ছড়া নামে একটি প্রতিবাদী সংকলন। 1971 সালের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনারে শিল্পীদের প্রতিবাদী উপস্থাপনা আগের বছরের তুলনায় আরও ব্যাপকতা লাভ করে। শিল্পাচার্য জয়নুল আবেদিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব হিলাল-ই-ইমতিয়াজ প্রত্যাখ্যানের ঘোষণা দেন। 1971 সালের মার্চ মাসে শুরু হয় অসহযোগ আন্দোলন। এ সময় শিল্পীরা গঠন করে বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ। 16 মার্চ তারিখে বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ স্বাধীনতা শীর্ষক একটি মিছিলের আয়োজন করে। এই মিছিলের পুরোভাগেই ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ। 4 শিল্পী ন শোধ স্বাধীনতা। শ্রমিক ছাত্র জনতা এক হও। 19-80% রিলেট। পৃথিবী অবাক তাকিয়ে রয় চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ স্বাধীনতা শীর্ষক একটি মিছিলের আয়োজন করে। 23শে মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার দানবমূর্তি শীর্ষক কার্টুন সংবলিত কিছু পোস্টার প্রথমবারের মতো প্রদর্শিত হয়। শিল্পী কামরুল হাসান মার্চের অসহযোগ আন্দোলনের সময় হাতিরপুল এলাকার সংগ্রাম কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। 25শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি সেনা দল চারুকলার হোস্টেলে প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, সেখানে তাদের হাতে শহীদ হন আর্ট কলেজের শেষ বর্ষের ছাত্র শাহনেওয়াজ। শিল্পাচার্য জয়নুল আবেদিন মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় নিজের বাসায় থেকেই মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন। সে সময় দেশের অবরুদ্ধ পরিস্থিতিতেই শিল্পাচার্য জয়নুল আবেদিন আঁকেন মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রকর্মটি। 1971 সালের অবরুদ্ধ বাস্তবতায় জয়নুল আবেদিনের চিত্রকর্ম মুক্তিযোদ্ধা ছবি সংগৃহীত। 1971 সালের এপ্রিল মাস থেকে কলকাতায় কামরুল হাসানের নেতৃত্বে প্রবাসী সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে গড়ে ওঠে আর্ট ও ডিজাইন বিভাগ। এ বিভাগে তার সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী দেবদাস চক্রবর্তী, নিতুন কুণ্ডু, প্রাণেশ মণ্ডল, জহির আহমদ, হাসান, বীরেন সোম প্রমুখ শিল্পী।
এসব শিল্পীর সৃষ্টি করা মুক্তিযুদ্ধের কিছু কালজয়ী পোস্টার মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিকামী মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। এর মধ্যে কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার দানবীয় মুখাকৃতির পোস্টার এই জানোয়ারদের হত্যা করতে 20,880% ইবকিটাল। শিল্প ও সংস্কৃতি হবে শিল্পী নিতুন কুণ্ডুর আঁকা সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী, শিল্পী প্রাণেশ মণ্ডলের বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা এবং শিল্পী দেবদাস চক্রবর্তীর আঁকা বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি ইত্যাদি পোস্টারগুলোর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। সে সময় কলকাতার বিড়লা একাডেমিতে বাংলাদেশের শিল্পীদের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। কামরুল হাসান, দেবদাস চক্রবর্তী, মুস্তাফা মনোয়ার, নিতুন কুণ্ডু, প্রাণেশ মণ্ডল, নাসির বিশ্বাস, বীরেন সোম, স্বপন চৌধুরী, কাজী গিয়াস, চন্দ্রশেখর দে, রঞ্জিত নিয়োগী, হাসি চক্রবর্তী সহ 17 জন শিল্পীর 66টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়। বিদেশের মাটিতে বাংলাদেশের শিল্পীদের মুক্তিযুদ্ধভিত্তিক এই প্রদর্শনী মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে জনমত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1971 সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী সৈয়দ আবুল বাক আলভী। এ সময় তিনি ঢাকায় পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে অমানুষিক নির্যাতনের শিকার হন। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের মতো সাহসী শিল্পীরা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে অংশগ্রহণ করেন। শিল্পী স্বপন চৌধুরী একদল সঙ্গীতশিল্পী সঙ্গে ক্যাম্পে ক্যাম্পে ঘুরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য সঙ্গীত পরিবেশন করেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চিত্রমালা রচনা করেন। এছাড়া আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, মনিজুল হক, মো. সিরাজউদ্দিন সহ অসংখ্য শিল্পী ট্রেনিংপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে অনেক শিল্পী মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করার মতো ঝুঁকিপূর্ণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1971 সালে লড়াকু মুক্তিযোদ্ধা গতিময় প্রাণবন্ত রূপকে নিজের চিত্রকর্মে ফুটিয়ে তোলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। এ সময় কলকাতায় থাকা অবস্থায় শিল্পী কামরুল হাসান কালো কালিতে আঁকেন মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রগুলো। সে সময় ঢাকার আতঙ্কজনক পরিস্থিতি নিজে প্রত্যক্ষ করার অভিজ্ঞতাকে পরবর্তী সময়ে নিজের শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন শফিউদ্দিন আহমেদ। তাছাড়া এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়া, রশিদ চৌধুরী, সৈয়দ আবদুল্লাহ খালিদ, শাহাবুদ্দিন আহমেদ সহ অসংখ্য শিল্পীর কাজেই মুক্তিযুদ্ধের প্রভাব লক্ষ্য করা যায়। এভাবে বাংলার মুক্তিকামী মানুষের পাশাপাশি চারুশিল্পীরা নিজেদের মেধা, মনন, সৃষ্টিসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের অভ্যুদয়ের পথ ধরে আজ অবধি বাংলাদেশের চারুশিল্পীরা তাদের ভাবনা এবং মননে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আছে। আগামীতেও বাংলাদেশের চারুশিল্পীদের শিল্পকর্মে মহান মুক্তিযুদ্ধের আদর্শ প্রকাশিত হবে সমহিমায়। এবার আমরা বাংলাদেশের একজন শিল্পী সম্পর্কে জানব যিনি শিল্পকর্মে মহান স্বাধীনতাযুদ্ধের সময়কালের নিজের অনুভূতি ফুটিয়ে তুলেছেন। 21 পৃথিবী অবাক তাকিয়ে রয়। শিল্পী আহমেদ। বাংলাদেশের আধুনিক শিল্পকলার জগতে শিল্পী শফিউদ্দিন আহমেদ এক অনন্য শিল্পী ব্যক্তিত্ব। তিনি 1922 সালের 23শে জুন কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তিনি 1947 সালে দেশভাগের পর কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। তাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়। ছাপচিত্রের পাশাপাশি তিনি জলরং, তেল রং সহ অনেক মাধ্যমে শিল্পকর্ম রচনা করে বাংলাদেশের শিল্পকলার জগৎকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের শিল্পকলার জগতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে শিল্পগুরু উপাধিতে ভূষিত করা হয়। শিল্পী শফিউদ্দিন আহমেদ 1936 সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন এবং 1942 সালে সেখান থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে এচিং ও এনগ্রেভিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। শিক্ষাবর্ষ 2024। তিনি শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন ও অন্যান্য শিল্পীর সঙ্গে একসঙ্গে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন।
এই শিল্পশিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। 22 শিল্প ও সংস্কৃতি 1936-41 সালের মধ্যে শফিউদ্দীন আহমেদ বিহারের মধুপুর, দেওঘর, জেসিডি, গিরিডি, চাইবাসা, ঝাঝা প্রভৃতি অঞ্চলে গিয়ে ছবি আঁকেন। এরই ধারাবাহিকতায় 1942 থেকে 1945 সালে তিনি গিয়েছেন সাঁওতাল পরগনার দুমকা অঞ্চলে। দুমকা অঞ্চলকে কেন্দ্র করে আঁকা চিত্রমালা শিল্পী হিসেবে তাকে গুরুত্বপূর্ণ করে তোলে। আর্ট স্কুলে ফাইন আর্ট বিভাগে অধ্যয়নের মধ্য দিয়ে তিনি জলরং ও তেলরঙে দক্ষতা অর্জনের পাশাপাশি উড এনগ্রেভিং মাধ্যমটিও গভীরভাবে রপ্ত করেন। 90-এর দশকে তিনি রেখাচিত্রে ছবি শূন্য আঁকেন, যা ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা নামে পরিচিত। তার শিল্পকর্মে 1952 বাংলা ভাষা আন্দোলন এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ছবি উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে। 1964 সালে তার বদ্ধ মাছ শীর্ষক চিত্রে মাছের চোখটি তার বদ্ধাবস্থাজনিত প্রতিবাদ প্রকাশ করছে। 80-র দশকে তিনি সরাসরি চোখের মোটিভ ব্যবহার করে আঁকলেন কান্না, 21শে স্মরণে, 71-এর স্মৃতি, 71-এর স্মরণে শীর্ষক শিল্পকর্ম। এসব শিল্পকর্মে শিল্পী ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিকে তুলে ধরেছেন। বাংলাদেশের শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি 1978 সালে 21শে পদক লাভ করেন। এছাড়া তিনি 1985 সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো মনোনীত হন এবং 1996 সালে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন। 19শে মে 2012 সালে এই মহান শিল্পী মৃত্যুবরণ করেন। শিল্পী শফিউদ্দীন আহমেদের কিছু শিল্পকর্ম: মেলাপথে এক মাধ্যম, কাঠখোদাই, 1947 ছবি সংগৃহীত। 71-এর স্মৃতি ছাপচিত্র, 1988 ছবি সংগৃহীত। শরণার্থী তেলচিত্র, 2005 ছবি সংগৃহীত। 850% লিকতাল, মাছ ধরার সময় এক ছাপচিত্র, 1962 ছবি। শিল্প ও সংস্কৃতি: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পীদের অবদান। যুগে যুগে বাঙালির মুক্তি সংগ্রামে সঙ্গীতের অবদান অনস্বীকার্য। শিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পীসহ সকলের সৃষ্টিই প্রেরণা দিয়েছে সংগ্রামী মানুষকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের সকল সংগ্রামে শক্তির অন্যতম উৎস। তার কবিতা, গান, গল্প, উপন্যাস ছড়িয়ে দিয়েছে অনুপ্রেরণা আর এগিয়ে যাওয়ার শক্তি। দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবারহে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। 25 এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনায়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারি, আজি দেখি তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা। গিরি সংকট, ভীরু যাত্রীরা, গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি, তবু চল টানি, নিয়েছ যে মহাভার। ড্যাশ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জবিনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার। 26 কাজী নজরুল ইসলাম। শিল্প ও সংস্কৃতি: পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যখন পূর্ব পাকিস্তানের জনগণকে নানাভাবে দাবিয়ে রাখার চেষ্টায় রত, সেই সময়ে সে অপচেষ্টা প্রতিরোধকল্পে নানা সংগঠন গড়ে ওঠে। যেমন পাকিস্তান তমদ্দুন মজলিস, সংস্কৃতি সংঘ, পাকিস্তান সাহিত্য সংসদ ইত্যাদি।
সংগঠনগুলো সাহিত্য চর্চা, সাংস্কৃতিক আন্দোলন, পত্রিকা প্রকাশ, আলোচনা সভা, দেশাত্মবোধক গান, গণসঙ্গীত, নাটক মঞ্চায়ন সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করত। এই সব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলা ভাষাকে রক্ষা ও পাকিস্তানের বৈষম্যমূলক ব্যবস্থা প্রতিরোধে ভূমিকা পালন করা ছিল মূল উদ্দেশ্য। এর ধারাবাহিকতায় 1947 এর দেশভাগের পর অনুষ্ঠিত হয় অনেকগুলো সাংস্কৃতিক সম্মেলন। পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন, চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন, কুমিল্লা ইত্যাদির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর আসে 1952 সাল। রাষ্ট্রভাষা আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করলেন এই দেশের ছাত্র জনতা, যা ছিল ভাষা আর সংস্কৃতি রক্ষার আন্দোলন। মাতৃভাষা যে কোনো জাতির স্বকীয়তা আর সংস্কৃতির প্রধান রূপ। তাই তো ছাত্র জনতা, শিল্পী, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, বাংলার সর্বস্তরের মানুষের দাবি ছিল মাতৃভাষা বাংলাকে নিশ্চিহ্ন করার চক্রান্ত রোধ করতেই হবে। মাতৃভাষা আন্দোলনের শহীদের স্মৃতির উদ্দেশ প্রথম রচিত 21-এর গান ভুলবো না, ভুলবো না, ভুলবো না আর 21শে ফেব্রুয়ারি ভুলবো না গানটি রচনা করেন ভাষাসৈনিক আবু নছর মোহাম্মদ গাজীউল হক। গানটিতে সুর করেন নিজাম উল হক। পরবর্তী সময়ে আব্দুল গাফফার চৌধুরী তার সারা জাগানো 21-এর গানটি লেখেন, যা বেনামে প্রকাশিত হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 1954 সালে কবি হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় সংকলন গ্রন্থে গানটির গীতিকারের নাম প্রকাশিত হয়। পাকিস্তান সরকার এই সংকলনটি বাজেয়াপ্ত করে। এ গানটিতে প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ। পরবর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ গানটিতে পুনরায় সুরারোপ করেন, যে সুরটি এখনো গাওয়া হয়। এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের আবেগ প্রতিধ্বনিত হয়েছে। সে সময় 21শে ফেব্রুয়ারির আরেকটি গান রচনা ও সুর করেন শিল্পী, গীতিকার, সুরকার আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। এর ধারাবাহিকতায় 1955 সালে ঢাকার ওয়াইজ ঘাটে প্রতিষ্ঠিত হয় বুলবুল ললিতকলা একাডেমি, বাফা। বিশিষ্ট নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বাঙালি সংস্কৃতি চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে। 1961 সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী হয়। এই উদ্যোগে বাফার বিরাট ভূমিকা ছিল। এ উদযাপন কেবল শতবর্ষ উদযাপন নয়, বরং পাকিস্তানি শাসকগোষ্ঠীর বাংলা সংস্কৃতি অন্যতম ধারক রবীন্দ্রনাথকে এদেশে নিষিদ্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ ছিল। রাজনৈতিক ও সাংস্কৃতিক এই প্রতিকূল পরিস্থিতিতেও 1963 সালে বাঙালি সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠিত হয় ছায়ানট নামে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান। শুরু থেকেই প্রতিষ্ঠানটি দেশীয় সংস্কৃতি চর্চার ধারা অব্যাহত রাখে। প্রতিষ্ঠানটির সে সময়ের সভাপতি ছিলেন কবি সুফিয়া কামাল। ছায়ানটের 27 পৃথিবী অবাক তাকিয়ে রয় উদ্যোগে 1967 সালের 14 এপ্রিল রমনার বটমূলে শুরু হয় বৈশাখ উদযাপনের ধারা, যা আজ অবধি প্রতি বছর চলছে। 69 এর গণ অভ্যুত্থানের সময় জনপ্রিয় হয় আলতাফ মাহমুদের লেখা ও শেখ লুৎফর রহমানের সুর করা গান ঝঞ্ঝা ঝড় মৃত্যু দুর্বিপাক ভয় যারা পায় তাদের ছায়া দূর মিলা। 1970 সালে জহির রায়হান পরিচালিত জীবন থেকে নেয়া চলচ্চিত্রে স্বৈরাচার পাকিস্তানি শাসকের শোষণের প্রতীকী রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এ চলচ্চিত্রের গানগুলো তখন মানুষের মনে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করায় ভূমিকা রাখে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, কারার ওই লৌহ কপাট, এ খাঁচা ভাঙ্গব আমি কেমন করে অন্যতম। 1971 সালের মার্চে অসহযোগ চলাকালে ফজলে খোদার লেখা সংগ্রাম 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 চলবে দিনরাত অবিরাম গানটি বিশেষ ভূমিকা রাখে। তাছাড়া এ সময়ে সর্বশ্রেণীর শিল্পীর সমন্বয়ে গঠিত হয় বিক্ষুব্ধ শিল্পী সমাজ। এই সংস্থার শিল্পীরা পাকিস্তান সরকারের অন্যায়ের প্রতিবাদে গণহত্যার রাত পর্যন্ত গান গেয়েছেন। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিকামী জনতাকে প্রেরণা জুগিয়েছে। বাংলার জনগণকে উজ্জীবিত করার ক্ষেত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সঙ্গীতের ভূমিকা ছিল অপরিসীম। মহান স্বাধীনতার যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল বাঙালি জাতির প্রেরণার উৎস।
তাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত সকলের অবদানকে জানা এবং তাদের প্রতি সম্মান জানানোর আমাদের কর্তব্য। এবার আমরা একটা কাজের পরিকল্পনা করব। এই পাঠে আমরা যেভাবে কাজটা করব। প্রথমে আমরা 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গান সম্পর্কে জানার চেষ্টা করব। অন্তত একটি নির্বাচিত গান, শিল্পী, গীতিকার ও সুরকারদের নাম জানার চেষ্টা করব। এসব তথ্য উপাত্ত আমরা বিভিন্ন উৎস যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সংবাদ, প্রামাণ্যচিত্র, ছবি, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে সংগ্রহ করব। এই অধ্যায়ের শেষে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠান করব। শ্রেণী অনুষ্ঠানে গীতিকার ও সুরকারদের নামসহ দলগতভাবে গান পরিবেশন করব। গান গেয়ে যোদ্ধাদের উজ্জীবিত করা, সাধারণ মানুষের মনে আশার আলো জাগানোর পাশাপাশি আরও অনেকভাবেই সঙ্গীতের সঙ্গে জড়িত এই মহান শিল্পীরা যুদ্ধ করেছেন। দেশে থেকে শিল্পী আব্দুল লতিফ, সুরকার রাজা হোসেন খান, যন্ত্রসঙ্গীত শিল্পী হাফিজুর রহমান প্রমুখ শিল্পী জীবনের ঝুঁকি নিয়ে গান লেখা, সুর দেওয়া, রেকর্ড করার কাজ করেছেন প্রতি মুহূর্তে। সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। গেরিলারা তার বাসায় আসতেন, অস্ত্র রাখতেন। এক পর্যায়ে হানাদাররা তাকে বন্দী করে এবং টর্চার সেলে নিয়ে টর্চার করে। সে অবস্থায় তিনি শহীদ হন। আব্দুল। সকাল 8:08 ইকতাল। 28। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আহাদ তার পদক ফিরিয়ে দেন পাকিস্তান সরকারের বর্বরতার প্রতিবাদে। বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী, স্বাধীন বাংলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংঘের শিল্পীরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গানের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছেন। তাছাড়া অনেক সঙ্গীতশিল্পী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজেদের মেধা, শ্রম, সৃজনশীলতা দিয়ে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের অভ্যুদয় সঙ্গীতশিল্পীদের এই অবদান জাতি চিরদিন স্মরণ করবে। এবার আমরা এমন একজন সঙ্গীত ব্যক্তিত্বের কথা জানব, যার সৃষ্ট সঙ্গীত মাটি, দেশের কথা আর সুরের ধ্বনি বেজে উঠত। তিনি হলেন সঙ্গীত স্রষ্টা সমর দাস। সুর স্রষ্টা সমর দাস। 29.8 সমর। বাংলাদেশের মাটি ও মানুষের জন্য যেসব সুরস্রষ্টা সঙ্গীতের মাধ্যমে সারা জীবন সংগ্রাম করেছেন, তাদের মধ্যে সমর দাস অন্যতম। তিনি একাধারে সঙ্গীত শিল্পী, সুরকার, যন্ত্রশিল্পী এবং সঙ্গীত পরিচালক। বাংলাদেশের অসংখ্য চলচ্চিত্র ও নৃত্যনাট্যে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। জনপ্রিয় এই সুরস্রষ্টা 10 ডিসেম্বর 1929 সালে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জন্মগ্রহণ করেন। পিতা জিতেন্দ্রনাথ দাস ও মাতা কমলিনী দাস। পারিবারিকভাবেই সঙ্গীতে তিনি প্রথম শিক্ষা পান। পিতার ছিল বাদ্যযন্ত্রের ব্যবসা এবং তিনি ছিলেন সে সময়ের নামকরা পিয়ানো টিউনার। বাল্যকালে তিনি পিতার কাছেই প্রথম বেহালা বাদন শেখেন। এরপর নর্থফিল্ড নামের একজন মিশনারির কাছে পিয়ানো, গিটার ও বাঁশি বাজানো শেখেন। সঙ্গীতপিপাসু বাবার ইচ্ছাতেই সমর দাস একসময় সঙ্গীতের প্রতি পুরোপুরি ঝুঁকে পড়েন। 1945 সালে মাত্র 16 বছর বয়সে তিনি অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রে বংশীবাদক হিসেবে কাজ শুরু করেন। কলকাতা বেতার ও গ্রামোফোন কোম্পানিতেও তিনি যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেছেন। 880% লিবাল। 30।